যখন রেজাউল আর মহিউদ্দিন তার দুধের শিশুগুলো তার কবরস্থানে গিয়ে যখন তার বাবার জন্য জিয়ারত করছে, আব্বা তুমি কবে বাড়ি ফিরবে, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির নেতারা তাদের চোখের দিকে এখনো তাকাতে পারিনি। শওকত দা শুনে রাখুন, সবে তো সকাল, তিহার আপনার জন্য রেডি হচ্ছে, আপনি প্রস্তুত থাকুন। ভাঙড়কে লুটু আছে, ভাঙড় গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের অর্থনৈতিক বুনিয়াদকে খুন করেছে। ভাঙড়ের মানুষ এই তৃণমূলকে 1 ইঞ্চি জমি ছাড়বে না, তাই সেই শপথ নিয়ে আজকে এই সোনপুরের বাজারে উপস্থিত হয়েছে। সায়নদী শুনতে পাচ্ছে? আপনাকে বলি, আমি একটা ইউটিউব চ্যানেলে শুনছিলাম আপনার বক্তব্য, আপনি বলছিলেন আমি তো নওশাদ সিদ্দিকী নই, কিন্তু আপনাকে তো আমি জানি আপনি একজন মহিলা, আপনি কেন নওশাদ সিদ্দিকী হবে? আমার নেতা শিক্ষা দেয়, শুনে রাখুন সায়নদী, আমি জানি না আপনাকে কে শিক্ষা দিয়েছে। আমার হিন্দু ধর্মের মা বোনেদেরকে আঘাত দিয়েছে। আমরা জানি না আপনাকে কোন নেতা বলেছে শিবলিঙ্গে কন্ডম পরাতে, আর আমার নেতা শিক্ষা দেয়। সায়নদী শুনে রাখুন, আমার নেতা শিক্ষা দেয় আমার পশ্চিম বাংলায়, আমার ভারতবর্ষের আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে নিরাপদে মসজিদে নামাজ পড়বে, তার দায়িত্ব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে নিতে হবে। আমার হিন্দু মায়েরা, হিন্দু বোনেরা শিব মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে, শঙ্খধ্বনি দেবে, তার দায়িত্ব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দায়িত্ব নিয়ে সেই দায়িত্ব কাজ করতে চলেছে। আমার নেতারা শিবলিঙ্গে কন্ডম পরানোর পরামর্শ দেয় না সায়নদী। আমার নেতাও শিক্ষা দেয় মরার বিরুদ্ধে 2টি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তারা নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমার নেতারা শিক্ষা দেয় নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমার নেতা আব্বাস সিদ্দিকী সেই শিক্ষা দেয়। আমার নেতারা শিব মন্দিরে কন্ডম পরানোর নির্দেশ দেয়। এটাও সিপিএম এর ছাট মাল, জানেন তো? সায়নী ঘোষ সিপিএম এর ছাট মাল, জানেন তো? যে ক্ষমা করবে, মাল বলে ফেললাম, এটাও সিপিএম এর ছাট। কারণ বলছি, আমার নেতারা কোন ধর্মে আঘাত আসবে এরকম শিক্ষা আমাদেরকে দেয়নি, আর আগামী দিনে আমাদেরকেও দেবে না। এবং সায়নদী আপনাকে বলি, মিমি আর আপনি, আপনাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনার সম্পর্কে কোনো মন্তব্য করব না। আপনার দলের রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া মেদিনীপুরের সবাই বলে দিয়েছে, আমরা বলবো না সায়নী, তাই আপনাকে বলবো 1 তারিখের মানুষ শুধুমাত্র এই ভাঙড়ের মানুষের খাম ছাড়া আর কোথাও ভোট দেবে না। শওকত মোল্লা, আপনি শুনে রাখুন। আসলে আমি কিছুদিন খুব অসুস্থতার মধ্যে চলছি আর কি। আপনারা জানেন 42 দিন জেল কেটেছিলাম। সেই সময় আমার চোখে একটা আঘাত লেগেছিল, আমার রেটিনাটা একটু ডিস্টার্ব করেছিল, যার জন্য আমাকে ট্রিটমেন্টের জন্য বাইরে যেতে হয়েছিল। যাই হোক, আপনারা সবাই ভালো আছেন? ভালো আছেন তো? আর একটা যন্ত্রণা বুকের ভেতর খুব দুরু দুরু করছেন, জানেন তো? কি যন্ত্রণা জানেন? বলতে পারবেন? সিপিএম এর সঙ্গে আমাদের জোট হলো না। এটা খুব যন্ত্রণাদায়ক, খুব কষ্ট লাগছে যে সিপিএম এর সঙ্গে আমাদের জোট হলো না। আমরা সেদিনকে আলিমুদ্দিনে গিয়েছিলাম, বিমানবাবু মোহাম্মদ সেলিম আমাদের সঙ্গে বসেছিলেন। আমরা বললাম যে পশ্চিম বাংলায় বিজেপিকে তাড়াতে হবে, আর এই সরকার মোল্লা আর শাহজাহান শেখকে এই পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে হবে, আর পিসি ভাইপোর চুরিকে রুখতে হবে। তৃণমূল বিজেপিকে 1 ইঞ্চি জায়গা আমরা আইএসএফ ছাড়বো না। আমরা সেদিন আলিমুদ্দিনে বলেছিলাম, আমরা সেদিনকে দৃঢ়তার সঙ্গে বলেছিলাম যে 21 সালের নির্বাচনে আমরা এই পশ্চিম বাংলার প্রান্তে প্রান্তে আমরা বামপন্থীদের ঝান্ডা ওড়াতে পারছিলাম না। সেদিন ব্রিগেডের মাঠে আমার দলের পৃষ্ঠপোষক, আমার দলের
পৃষ্ঠপোষক তিনি বলেছিলেন এই পশ্চিম বাংলায় লাল ঝান্ডা উড়বে। আমার পৃষ্ঠপোষক ব্রিগেডে দাঁড়িয়ে বলেছিলেন যে আমার আইএসএফের ঝান্ডা উড়বে। আমরা সেদিনকে বুক চিতিয়ে মহল্লায় মহল্লায় লাল ঝান্ডা উড়িয়েছিলাম, মহল্লায় মহল্লায় আমরা আমাদের আইএসএফের ঝান্ডা উড়িয়েছিলাম। কিন্তু আমরা বলেছিলাম যে পশ্চিম বাংলায় আমাদের মহাজোট চাই, না হলে এই চোর তৃণমূলকে আমরা তাড়াতে পারবো না। বিমানবাবু সেদিনকে মুচকি হেসেছিলেন, আমরা বুঝে উঠতে পারিনি। আমরা জোটটা করতে পারলাম না, আমরা বলেছিলাম এই পশ্চিম বাংলার মানুষ আবার তুলছে 42টা লোকসভা নির্বাচন ক্ষেত্র থেকে আমাদের কাছে দাবি আসছে যে আমাদেরকে লোকসভাকে নিয়ে দিতে হবে। আমরা বললাম 21 সালে আমরা মহাজোট করেছিলাম বিজেপি এবং তৃণমূলকে তাড়ানোর জন্য। আমরা আলিমুদ্দিনে যাচ্ছি, বিমান বাবুদের সঙ্গে কথা হচ্ছে, আমরা আবার মহাজোট করে সংযুক্ত মোর্চা করে আমরা লড়াই করব। আমরা সেদিনকে 24টা আসন চেয়েছিলাম। হয়তো মানুষের আবেগ, হয়তো আমার কর্মীদের আবেগটা সেদিনকে আলিমুদ্দিনে বলেছিলাম, তারপরে 21টা বলেছিলাম, তারপরে 18টা বলেছিলাম, তারপরে 12টা বলেছিলাম, তারপরে 7টা বলেছিলাম। বিমান বাবু বললেন মথুরাপুরা উলুবেড়িয়া ছাড়া আর কোথায় নির্বাচনে লড়ার জন্য আইএসএফকে সিট ছাড়া যাবে না। আর বললেন বারাসাতে লড়তে পারো, কিন্তু ফরওয়ার্ড ব্লকের সঙ্গে আমরা কথা বলতে পারবো না। আমরা সেদিন মনে মনে ভাবলাম যে আমরা যে মহাজোট করেছিলাম, আমরা যে সংযুক্ত মোর্চা করেছিলাম, আমরা বিজেপিকে আমরা রুখতে চাই, আমরা তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে চাই। আমাদের যদি শুধুমাত্র মথুরাপুর আর উলুবেড়িয়া যদি দেওয়া হয় তাহলে কি আইএসএফটাকে আমরা তুলে দেব। সেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে পশ্চিমবঙ্গের মানুষের উপর আমাদের দায়িত্ব তুলে দেব। পশ্চিমবঙ্গের মানুষ নির্বাচন করবে 2024 সালে বিজেপিকে রোখার জন্য, তৃণমূলকে রোখার জন্য। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একটা চলো রে, আইএসএফ আমরা একটা পথেই হাঁটছি এবং একটা পথেই যাচ্ছি। তালাক এখনো আমরা দিইনি, এখনো বামপন্থীদের সঙ্গে তালাক আমাদের হয়নি। সৃজন আমার ভালো বন্ধু, শিক্ষিত ছেলে, সৃজনের জন্য কষ্ট হচ্ছে, কিন্তু বিমান বাবুদের জন্য আমার পার্টিটাকে আলমারিতে তুলে রাখতে পারলাম না। তাই নূরে আলমকে 1 তারিখে খাম চিহ্ন ভোট দিয়ে পার্লামেন্টে খাম চিহ্নকে পাঠাতে হবে। সেই দায়িত্ব ভাঙরবাসীকে দায়িত্ব দিতে হবে। শওকত মোল্লা আপনাকে বলে রাখি 2026 সালে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে এই ভাঙরে আপনার যদি ক্ষমতা থাকে নওশাদের বিরুদ্ধে একবার দাঁড়িয়ে দেখুন, জলকে জল আর পানিকে পানি ভাঙরের মানুষ বুঝিয়ে দেবে। যে কথাটা বলতে চাইছিলাম, পশ্চিম বাংলার যে ভয়ানক অবস্থা, যে ভয়ানক পরিস্থিতি চলছে, তৃণমূল আর বিজেপির বাইনারি পলিটিক্স। তারা বলছে একদিকে হিন্দু একদিকে মুসলমান, এই করতে চাইছে, হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চাইছে তৃণমূল বিজেপি। আমরা বলতে চাইছি যে আমাদের সজাগ ভাবে থাকতে হবে। আমাদের এই 1 তারিখের যে নির্বাচন আছে, 1 তারিখের নির্বাচন আগে অনেক আমাদের প্ররোচনা দেবে। 1992 সালে ফিরে যান, সেদিন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। সেদিন আমরা দেখেছিলাম উত্তরপ্রদেশে বাবরি মসজিদ ধ্বংস করেছিল এই বিজেপি। সেদিন এই পশ্চিম বাংলায় একটাও সম্প্রদায় দাঙ্গা হতে দেয়নি। এই ভাঙড়ের আমার যারা চাচারা আছেন, যারা কাকারা আছেন, যারা আমার কাকিমারা আছেন, তারা জানেন যে আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান চাচারা মাথায় টুপি পরে মন্দিরকে পাহারা দিয়েছিল, আর আমার হিন্দু ভাইরা সেদিন মসজিদকে পাহারা দিয়েছিল। এটাই পশ্চিমবঙ্গ, এটাই আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি। এই শিক্ষাই আমাদের আব্বাস সিদ্দিকী দেয়। শিবলিঙ্গে কর্ম করানোর শিক্ষা আমাদেরকে আব্বাস সিদ্দিকী দেয় না। বলছি এই কারণেই, ধর্ম আমাদের কাছে আবেগ, ধর্ম আমাদের কাছে বিশ্বাস, ধর্ম আমাদের কাছে ভরসা। সেই ভরসার জায়গায় জায়গায় এই একটা হিন্দু সম্প্রদায়ের আমার ভাবাবেগকে আঘাত করেছে শালিনী ঘোষের এই কাণ্ডমালা। তাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যারা, আমরা যে ধর্মের মানুষই হোক না কেন, আমরা এই 1
তারিখের নির্বাচন, এই যাদবপুরের মানুষ সায়ন ঘোষকে শুধু ঘৃণার চোখে দেখবো, শুধু ঘৃণার চোখে দেখবো। এটাই হচ্ছে আমাদের কাজ। মানুষের মতো সেই বার্তাটা দিতে হবে। ভাঙড়ের আমার হিন্দু ভাইরা, আমার হিন্দু ভাইরা, আমার মুসলিম ভাইরা, মুসলিম মহিলা বোনেরা, আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করি সায়নীকে আমরা একটা ভোটও দেব না। তাই নূরে আলমকে আমরা খাম চিহ্নে ভোট দিয়ে, আমাদের ছোট ভাই খাম চিহ্নে ভোট দিয়ে আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে এই ভাঙড়ের মানুষ তারা শুধু ফুটবলের মতো ব্যবহার হয়েছে। আপনারা অনেকবার পার্লামেন্টে পাঠিয়েছেন সাংসদদের, কিন্তু ভাঙড়বাসী কি পেয়েছে? ভাঙড়বাসীকে উপহার দিয়েছে তৃণমূল কংগ্রেস, আর আবুলকে উপহার দিয়েছে, শওকত মোল্লাকে উপহার দিয়েছে, শাহজাহান শেখকে উপহার দিয়েছে। এছাড়া বোম গুলি ছাড়া এই ভাঙড়ের মানুষ কিছু পায় না। আমরা ইন্ডিয়ান সেকুলার পার্টি কথা দিচ্ছি, একবার খাম চিহ্ন যদি পার্লামেন্টে পৌঁছায়, আমরা ভাঙড়ের মানুষের প্রকৃত অধিকারের কথা পার্লামেন্টে নূরে আলমকে দিয়ে আমরা পাঠাবো। এটা আমরা কথা দিচ্ছি ভাঙড়ের মানুষের কাছে। আমরা কি দেখছি? একটা ভয়ঙ্কর শক্তি মাথা চাড়া দিয়েছে। আমরা বলি মুকুল রায় কি বলে গেছে? মুকুল রায় সিবিআই ইডির ভয়ে এখন পাগলামি করছে, পাগলা সেজে রয়েছে। যদি তার সত্যি সত্যি সুস্থতা মানে অসুস্থতা হয়, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই শিক্ষা দিয়েছে যে তিনি দ্রুত সুস্থ হয়ে রাজনীতির ময়দানে আসুন, কারণ সারদার নারদার সমস্ত টাকার হদিশ মুকুল রায় দিতে পারবে। তাই এই মঞ্চ থেকে আমরা দ্রুত সুস্থতা কামনা করি। মুকুল রায় ছিলেন সেকেন্ড ইন কমান্ড, তিনি বলে দিয়েছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। আপনারা নিশ্চয়ই জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কানন বৈশাখীকে নিয়ে মাঝে মধ্যে হিন্দি গানের ড্যান্স দিচ্ছে আজকাল। শোভন বৈশাখীকে জানা নিশ্চয়ই, তিনি কখন বিজেপি কখন তৃণমূল বোঝা মুশকিল। আমরা অর্জুন সিং হতে পারবো না, যে অর্জুন সিং যখন বিজেপিতে গেলে, বিজেপিতে গিয়ে এই পশ্চিম বাংলার এই ভারতবর্ষের ঐতিহ্যকে নষ্ট করলে, যাতে আমার মুসলমান ভাইরা, আমরা যারা হিন্দু ঘরের ছেলে মেয়েরা ভোরের বেলা পরীক্ষার আগের দিন আমাদের পড়াশোনা করতে হয়, আমার মা রাত্রিবেলা যখন ঘুমোতে যাওয়ার আগে ঠাকুরকে প্রণাম করে আমার মা বাবা বলে দেয় যে কালকে কিন্তু তোর ইতিহাস পরীক্ষা, যখন আজান বাজবে তখন তোকে ঘুম থেকে উঠে পড়তে হবে। এটাই সংস্কৃতির বাংলা। আমার মা যখন শুতে যায়, যখন শিব ঠাকুরকে নমস্কার করে আর আমাকে বলে দেয় ভোরের আজানের আগে উঠে পড়তে হবে, বই পড়তে হবে। আর এই অর্জুন সিং যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে গেল, তখন সুপ্রিম কোর্টে মামলা করলো, তাদের নাকি ঘুম নষ্ট হয়, আজান বন্ধ করতে হবে। জানি না আবার কি হলো, আবার তৃণমূলে চলে এলো। আবার তৃণমূল যখন ব্যারাকপুরের টিকিট দিল না, আবার বিজেপিতে গিয়ে জানি না কি জাদু আছে। বাবুল সুপ্রিয়র কথা আপনারা জানেন তো বাবুল সুপ্রিয়, ওর গানটা একটু বাজাবে, মাঝে মধ্যে একটু বাজাবে। ওর গানটা শুনেছি তো, এই তৃণমূল হার না, এই তৃণমূল হার না। বাবুল সুপ্রিয় এখন তৃণমূলের মন্ত্রী, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কি ঝালমুড়ি খাওয়ালেন বুঝতে পারি না। যাই হোক, এই বাবুল সুপ্রিয় বিজেপির সাংসদ শুনে রাখুন, আমরা দেখলাম সাম্প্রদায়িক দাঙ্গায় হাত থেকে রক্ত করলো বাবুল সুপ্রিয়। জয় শ্রীরাম ধ্বনি দিয়ে যখন আমার ওখানকার মসজিদের ইমামের সন্তানকে যখন এই দাঙ্গায় রক্তাক্ত করা হলো, ইমামের সন্তানকে মেরে ফেলা হলো, তখন একদল ইমামের কাছে গিয়ে বলছে আমরা বদলা চাই, আমরা বাবুল সুপ্রিয়র বদলা চাই। এই যে আমাদের ইমাম সাহেবের যে সন্তানকে খুন করা হলো তার বদলা চাই। আর আমার ইমাম সাহেব মসজিদের বাইরে এসে মাথায় টুপি পরে বলছে যে আমি আমার সন্তানের বদলা চাই না, আমি আর রক্ত দেখতে চাই না, আমি চাই আমার সন্তানের মতো আর কোন হিন্দু ঘরের সন্তান আর কোন মুসলমান ঘরের সন্তান যেন সে খুন না হয়। এটাই সম্প্রীতি, এটাই আমার বাংলা, এটাই আমার ভারতবর্ষ। আর বিজেপি একদিকে রাম মন্দিরের নাম করে ভারতবর্ষের সাম্প্রদায়িক হানাহানি করছে, আর
বিজেপি তৃণমূল এক হয়ে পশ্চিম বাংলাটাকে হিন্দু মুসলমানের রাজনীতি করতে চাইছে। আর আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, আমাদের যতক্ষণ রক্ত আছে, যতক্ষণ আমাদের ধমনীতে রক্ত বইছে, আমার আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী শিক্ষা দিয়েছে, বুক চিতিয়ে লড়াই করব, সাম্প্রদায়িক সংস্কৃতি নষ্ট হতে দেব না বাংলায়। সেই কারণেই আমরা এই লোকসভা নির্বাচনে আমরা লড়াই করছি। এই লড়াইয়ে আমরা সবাই থাকবো, আপনারাও থাকবেন, ভাঙড়ের মানুষও থাকবে। গতকালকে হাতিশালাতে আবার ঠেলাঠেলি হয়েছে তো, আবার একটু মারামারি করার চেষ্টা করেছে, আবার পায়ে পাবা দিয়ে মারপিট করানোর চেষ্টা করছে। আমি শুধু আমার কর্মী ভাইদেরকে বলবো, 1 তারিখের লড়াইটা আমাদের কাছে তৃণমূল বুঝে গেছে যে নরেন্দ্র মোদী হাত ধরে আর অমিত শাহের হাত ধরে ছাড়া আমি 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 আমার ডায়মন্ড হারবার থেকে ভাইপোকে জেতাতে পারবো না। তাই মোদী এবং অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায় একাকার হয়ে গেছে, বাইনারি পলিটিক্স শুরু করেছে, সাম্প্রদায়িক দাঙ্গার দিকে যাচ্ছে। তাই আমরা 1992 সালে সেদিন উত্তরপ্রদেশে রাম মন্দির বাবরি মসজিদকে ভাঙাকে কেন্দ্র করে ভারতবর্ষে যে অস্থিরতা তৈরি হয়েছিল, আমরা এই ভাঙড়ের মানুষ, এই ভাঙড়ের জনগণ যারা বুদ্ধি দিয়ে লড়াই করছেন, যারা মিথ্যে মামলাকে পরোয়া করছেন না, জেলকে পরোয়া করছেন না, শুধুমাত্র আমার ভাঙড়ের মায়েরা যাতে ভালো থাকতে পারে, আমার ভাঙড়ের বোনেরা ভালো থাকতে পারে, এই সরকার মোল্লাদের পার্টি অফিসে রাত্রি 12টার পর যাতে পিঠে বাড়াতে না যেতে হয়, সেই লড়াই জারি রেখে দিয়েছে। সেই লড়াই আমাদেরকে চালাতে হবে। হাকিমুল ভাই বলছি, এখনো সূত্রে যেতে হবে। সরকার দা, আপনিও মানুষ, আমিও মানুষ, আপনারও শিরদাঁড়া আছে, আমারও শিরদাঁড়া আছে। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যে খুন খারাপি হলো, রক্ত নিয়ে তৃণমূল কংগ্রেস হোলি খেললো, আপনারা ভাঙড় দখল করলে, পঞ্চায়েত দখল করলে, পঞ্চায়েত সমিতি দখল করলে, ভাঙড়কে দখল করতে পারেননি, ভাঙড়ের মানুষকে দখল করতে পারেনি। আইএসএফ ভাঙড়ের শেষ কথা বলবে, আর নওশাদ সিদ্দিকী শেষ কথা বলবে, এই ভাঙড়ে শুনে রাখুন। 1 ইঞ্চি জমি ভাঙড়ের মানুষ রক্তের বিনিময়ে হলো ছাড়বে না তার জায়গা। এই কথাটাই আপনাদেরকে বলার জন্য এই অসুস্থ শরীর নিয়ে আজকে তারা উপস্থিত হয়েছে। আমরা শান্তি চাই, আমরা শান্তিতে বসবাস করতে চাই। এই পশ্চিম বাংলায় 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সব হাতে কাজ চাই, সব হাতে কাজ চাই আর সব পেটে ভাত চাই। কিন্তু আমরা কি দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায় বালু জ্যোতিপ্রিয়া মল্লিককে দিয়ে 1.5 কোটি মানুষের রেশন ব্যবস্থা চুরি করলো। এটাও জেনে রাখুন, যে বলেছিল আমার বন্ধু সংযুক্ত মোর্চার সিপিএমদের সঙ্গে দেখা হলে আপনারা কেউটে সাপের মতো ব্যবহার করবে। আর আমার নওশাদ সিদ্দিকী বলছেন যে কলকাতার বিধানসভায় গলিতে ঠান্ডা ঘরে তৃণমূলের কুণাল ঘোষ, বিজেপির কি ঘোষ, দিলীপ ঘোষ আর সিপিএম এর সুজন চক্রবর্তী যদি বসে একসাথে চা খেতে পারে, জন্মদিনের কেক কাটতে পারে, আর ভাঙড়ে আরাবুলদা শুনে রাখুন, আর শওকত মোল্লা শুনে রাখুন, যে সমস্ত তৃণমূলের এখনো দালালি করছে, আমরা কেন এই সোনপুর বাজারের চায়ের দোকানে চা খেতে পারবো না? এটা আমার দলের চেয়ারম্যান, আপনাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী সারা পশ্চিম বাংলায় এই কথায় বলে যাচ্ছে যে সৌজন্যের পলিটিক্স চাই। আমার হাসানুরের যে হাসানুর খুন হয়েছে, হাসানুরের চোখের জল, হাসানুর ছেলে মেয়ের চোখের জল, তার স্ত্রীর চোখের জল, আর হাকিমুল আপনার পার্টির কোন নেতা যদি এখানে খুন হয়ে যায়, মার্ডার হয়ে যায়, আমরা কামনা করি না, আমরা শান্তি রাজনীতি চাই। তার বাবা মায়ের, তার সন্তানের চোখের জল, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, আসুন আমরা একসাথে রাজায় রাজায় লড়াই হয় আর উলুক খাকড়ার প্রাণ যায়। আপনার বাবা এত কিছু করে জেল খাটছে, আর এখনো পিসি ভাইপো বুক ছিটিয়ে তারা এখনো রাজনীতি করে যাচ্ছে। দিল্লির যদি কেজরিওয়াল শুধু মদ কেলেঙ্কারির জন্য জেলে যেতে পারে, এখনো পিসি ভাইপো কেন জেলে যাচ্ছে না? হাকিমুল আরাবুলদা, আপনি এখনো বুঝতে পারছেন না যে বিজেপি দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায় যেন তেন প্রকারেণ আইএসএফ কে খতম করতে হবে। এটাই হচ্ছে বিজেপি এবং তৃণমূলের মূল এজেন্ডা। কেন কালো মাথার ঢল, এদেরকে জায়গা করতে দেওয়া যাবে না পশ্চিম বাংলায়। আর এদেরকে যদি জায়গা করে দেওয়া যায়, তাহলে
হিন্দু মুসলমানের রাজনীতি বন্ধ হয়ে যাবে। আমরা এই কথাটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি যে তৃণমূলকে বুঝে নিতে হবে, তৃণমূলকে রুখে দিতে হবে। আর এই কাশীপুর থানা, ভাঙড় থানা ভেঙে 5টা থানা হয়েছে, সেটা আইএসএফের জন্যই হয়েছে, জেনে রাখুন। আর আমার এক নেতা বলছিল খাকি পোশাক থেকে সাদা পোশাক হয়েছে, আর সাদা পোশাক থেকে যদি আপনি বেগুনি পোশাক পরেও যদি আপনি শওকত মোল্লাকে ভাঙড়ে জায়গা করে দেন, ভাঙড়ের মানুষ কিন্তু পুলিশ প্রশাসনকেও ক্ষমা করবে না। এটুকু আমি ভাঙড় থানা সহ 5টা থানাকে বলে যাচ্ছি। কারণ এই ভাঙড়ের মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে। তাদের জল জমি জঙ্গলের অধিকারকে তৃণমূল কংগ্রেস এই 11 বছরে লুট করেছে। এখানে জমি দালালি, জমি দালালি, এখানকার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ মাথা তুলে কথা বলতে পারছে না। কৃষক কেন ফসলের দাম পাচ্ছে না? সায়নী ঘোষ সে কথা বলছে না। কৃষক কেন ফসলের দাম পাচ্ছে না? সায়নী ঘোষ সে কথা বলছে না। সারের দাম কেন বৃদ্ধি পেল সে কথা বলছে না। আমার 26,000 আমার বেকার যুবকরা, তাদের চাকরি কেন বাতিল হয়ে গেল সে কথা আরাবুল সরকারদার সায়নী ঘোষ বলছে না। যে স্টেজেই যাচ্ছে সায়নী ঘোষ বলছে দে পাল তুলে দে, দে পাল তুলে দে। ভাঙড়ের মানুষের কাছে বলছি 1 তারিখে আমরা বলছি ইভিএম এর পালটা তুলে খাম চিহ্ন দেখবে আর চুপচাপ খামে চাপ মারবে। আপনি যে কথা বলেছেন সায়নী ঘোষ, আপনার কথা ভাঙড়ের মানুষ রাখবে। দে পাল তুলে দে, দে পাল তুলে দে। আর ভাঙড়ের মায়েরা বলছে আপনার উত্তর আপনাদের রাজ্যসভার সাংসদ দিয়ে দিয়েছে। 4 তারিখের পর আপনাদের সাংসদ মানুষ গুলিয়া বলে দিয়েছে আমি আর ওই খারাপ কথা বলতে চাইছি না, ভাঙড়ের মানুষ দে পাল তুলে দে, এটাই করবে। যে কথা বলতে যাচ্ছিলাম, আমার অনেক ছোট ছোট নেতারা আছে, তাদের জন্য অনেক গর্ব হয়। 42 দিন, 43 দিন, 80 দিন, 83 দিন জেল খেটেছে। এই মঞ্চে আমার অনেক ভাইরা হয়তো তাদের ক্ষোভ, যন্ত্রণা, বেদনা, পুলিশের মার থেকে তারা হয়তো কিছু কটু কথা বলে ফেলে। আমরা পার্টির অভিভাবক হিসাবে তাদের কটু কথাকে আমরা সমর্থন করি না। ভাঙড়বাসীকে বলবো তাদের যন্ত্রণা আপনারা জানেন যে এই এখানকার যিনি এসপি ছিলেন তাদের নাম দিয়েছিলেন ভালোবেসে বলে পুষ্পা, তাই না? পুষ্পা যখন এই ভাঙড়ের নির্বাচনকে কেন্দ্র করে যখন আমার 3 জনের তৎপরতায় প্রাণ চলে গেল, তখন ভাঙড়ের পুলিশ আর কাশীপুর থানার পুলিশ, বারুইপুর থানার পুলিশ হন্যে হয়ে পঞ্চায়েত সমিতিতে নির্বাচিত হয়েছে আমাদের ওহিদুলকে বলছে সন্ত্রাসবাদী। ওহিদুলকে হন্যে হয়ে সারা পশ্চিমবঙ্গে ঘুরছে। আমি পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে যখন আমাদের ওহিদুল করে কাঁদছে, দাদা পুলিশ কি আমার ছোট ছোট দুধের বাচ্চাগুলোকে মারছে, আমার বউকে, মহিলা পুলিশ নয় পুরুষ পুলিশ কি আমার বাবা মাকে মারছে, আমার বউকে মারছে, দাদা আমি কি করব? আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো। আমি তখন বললাম আমি পার্টির জেনারেল সেক্রেটারি হিসাবে তুমি কেন এই বর্ষা বাদলের দিনে রাস্তায় রাস্তায় ঘুরবে? আমার একটা দায়বদ্ধতা আছে, আমার কর্মীদেরকে আত্মরক্ষা করার জন্য দায়বদ্ধতা আছে। পুলিশ তোমাকে সন্ত্রাসবাদী সাজাক, কিন্তু তুমি আমার বাড়িতে যাবে, আমার বাড়িতে দুমুঠো ভাত খেয়ে তুমি নিদ্রায় ঘুমাবে। কিন্তু পুলিশ প্রশাসন শয়ে পুলিশে দেখে ওহিদুলকে আমার বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে এসেছিল। সেদিন আমি বারুইপুর থানার পুলিশকে বলেছিলাম আমাদের কাছে খবর ছিল পুলিশের সবাই তো খারাপ নয়, পুলিশের একটা অংশ ভালো। আমাদের কাছে খবর ছিল যে ওহিদুলকে হয়তো এনকাউন্টার করে দিতে পারে। সেদিন বারুইপুর থানার পুলিশের কাছে দৃঢ়তার সঙ্গে বলেছিলাম আপনি ওহিদুলকে জীবিত নিয়ে যাচ্ছেন না মৃত নিয়ে যাচ্ছে, আপনি লিখে দিয়ে যান। ওহিদুলের সঙ্গে আপনি কি নিয়ে যাচ্ছেন? পিস্তল নিয়ে যাচ্ছেন না বোম নিয়ে যাচ্ছে? আপনাকে লিখে দিয়ে যেতে হবে, না হলে আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। সেদিন বারুইপুর থানায় দৃঢ়তার সঙ্গে বলেছিলাম 1 ঘন্টা পুলিশের সঙ্গে লড়াই করে সাদা খাতা লিখে দিয়ে আসতে হয়েছিল, তারপরে ওহিদুলকে আমি ছেড়েছিলাম। আর আমার মাননীয় এসপি খাকি পোশাক পরে যখন তাকে জেরা করা হচ্ছে, 10 দিনের যখন পিসি দেওয়া হচ্ছে, ওহিদুলের বুকে পা দিয়ে তার হিলতলা জুতোর তার বুকের উপর দোলা দিচ্ছে আর বলছে বল নওশাদ সিদ্দিকী তোকে অস্ত্র দিয়েছে, বল বিশ্বজিৎ মাইতি তোকে অস্ত্র দিয়েছে। বলছে
নেতারা দেয় না। ওহিদুল বলছে আমার প্রাণ চলে যাবে, আমাকে মেরে ফেলবে, তবু আমি বলবো না বিশ্বজিৎ মাইতি নওশাদ সিদ্দিকী আমাকে অস্ত্র তুলে দিয়েছে, কারণ সেই শিক্ষা আমার নেতা দেয় না, আমার নেতা দিয়েছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিরের মাঝে দেখো মিলানো মহান। আমাকে এই শিক্ষা দিয়েছে, আমাকে অস্ত্র তুলে দেওয়ার শিক্ষা দেয়নি। আমার নেতা শিক্ষা দিয়েছে 5 টাকার কলম, এই 5 টাকার কলম দিয়ে আমাদেরকে লড়াই করতে হবে। আমার ভাঙড়ের আদিবাসী দলিত, আমার পিছিয়ে পড়া যারা ভাই বোনেরা আছে, এই 5 টাকার কলম দিয়ে শিক্ষায় শিক্ষিত করতে হবে। এই শিক্ষা আমার নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী দিয়েছে। এই সরকার তারা মূলদের মতো আমাদেরকে বোম পিস্তলে শিক্ষা আমাদেরকে দেয়নি। সেদিন ওহিদুল তার হাড়ের যন্ত্রণা নিয়ে আজও মঞ্চে উপস্থিত হয়েছে, তার বুকের যন্ত্রণার কথা আমাকে বলছে। আমি ওকে বললাম যতক্ষণ না এই অনুষ্ঠান শেষ হবে, যতক্ষণ এই সভা শেষ হবে, ওহিদুল এই মঞ্চ ছেড়ে তুমি যাবে না। কারণ এই হাজার হাজার মানুষ তাদের জীবনকে বাজি রেখে, তাদের জীবিকাকে বাজি রেখে, তাদের সন্তানকে বাজি রেখে তারা আইএসএফ কে জেতানোর জন্য এখানে লড়াই করতে এসেছে। এটা কোনো মামুলি ব্যাপার নয়। আমাদের মৃত্যুকে হাসি মুখে বরণ করে নেব, কিন্তু ভাঙড়বাসীর অধিকারকে ফেরত দিতে হবে। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আসল দায়িত্ব এবং কর্তব্য। বেশি কথা বললে চোখে একটু ছাপ পড়ছে। যাই হোক, আমি আপনাদের কাছে এই কথা বলবো, অনেক কথা বলার ছিল। ভাঙড় মানুষের অনেক অধিকারের কথা আমরা জানি যে তৃণমূল কংগ্রেস আপনাদের অধিকার কোনোদিন দেবে না, এই তৃণমূল কংগ্রেস আপনাদেরকে অধিকার কোনোদিন দেবে না, আর এই বিজেপি কখনো আপনাদের অধিকার দেবে না। আমরা দেখছি এখানে কি গাঙ্গুলি দাঁড়িয়েছে, বিজেপি অনির্বাণ গাঙ্গুলি, শুভেন্দু অধিকারীকে চেনেন? শুভেন্দু অধিকারীকে চেনেন তো? বড় রাম ভক্ত হয়েছে জানেন তো? যে কথা বলছিলাম যে অনির্বাণ গাঙ্গুলি দাঁড়িয়েছে, অনির্বাণ গাঙ্গুলি কি বলছে? তার নেতা শুভেন্দু অধিকারী কি বলছে? মিটিং এ বলছে ভাইপোকে দেখে নেবো, পিসিকে দেখে নেবো, পিসিকে জেলে ভরবো, ভাইপোকে জেলে ভরবো। ভালো কথা, হ্যাঁ জেলে ভরারই তারা কাজ করেছে, কিন্তু এই কথা না বলি আপনি যে কথা বলছেন যে 26,000 যে শিক্ষক তাদের পদ বাতিল হয়ে গেল, তাদের শিক্ষকতা চাকরি চলে গেল, আপনি বলছেন যে কোন ঝাড়ের বাঁশ? মমতা ব্যানার্জি যেই ঝাড়ের বাঁশ, আর অভিষেক ব্যানার্জি সেই ঝাড়ের বাঁশ, আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে 2016 সালে এই ঝাড়ের আপনি এই ক্যাবিনেট মন্ত্রিসভায় আপনি পরিবহন মন্ত্রী, এই ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছিল এই 26,000 শিক্ষক যে বাতিল হয়েছে, আপনিও এই মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়ের বাঁশ। এই মুকুল রায় বলে দিয়েছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি যাহাই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহাই শুভেন্দু অধিকারী, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। তাই আরেকবার বলি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই ভাঙড়ে 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না, এবং 1 তারিখের নির্বাচনে খাম চিহ্নে ভোট দিয়ে আমাদের নুরে আলম ভাইকে আমরা পার্লামেন্টে পাঠাবো। আমাদের গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার, আমাদের জল জমি জঙ্গলের অধিকার, আমার কৃষকের অধিকার, আমাদের সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে পার্লামেন্টে। আমরা বলছি যে 1000 টাকা দিয়ে 500 টাকা দিয়ে আমার মা বোনদের ইজ্জতকে কেনা যাবে না। আমার দলের চেয়ারম্যান, আমার পার্টির ঘোষিত নীতি, আমরা বলছি যে 500-1000 টাকা দিয়ে আমার মায়েদের ইজ্জতকে কেনা যাবে না। আমার মায়েদের যে কথা বলছিলাম যে শুভেন্দু অধিকারী যে ছাড়ের বাঁশ, মমতা বন্দ্যোপাধ্যায় একই ছাড়ের বাঁশ, তাই এদেরকে ছাড় থেকে আলাদা করা যাবে না। তাই মুকুল রায় যে কথা বলেছেন যাহাই বিজেপি। হ্যাঁ লাউডে আছে। প্রমাণ হয়ে যাচ্ছে আমার ভালোবাসি আমাকে বা আইএসএফকে কতটা ভালোবাসে। এত হিংসা, এত মিথ্যাচার, এত অপচার, এত এত হওয়ার পর যেভাবে সদস্য আপনারা এগিয়ে এসেছেন, আমাদের পাশে দাঁড়াচ্ছে, লড়াই আরো শক্তি যোগাচ্ছে। আমার
ছটা সাড়ে ছটার মধ্যে পৌঁছে যাওয়া ছিল, কিন্তু ডায়মন্ড হারবারে যেখানে প্রোগ্রাম করছিলাম অন্যান্য বাড়ি যারা আমাদের কর্মী সমস্ত আক্রান্ত হয়েছিল তাদেরকে তো ছেড়ে আমি চলে আসতে পারি না, তাদের সাথে দীর্ঘক্ষণ ছিলাম, আমি রাস্তায় আছি, আমার লোকেশন আমি দেখাচ্ছি 20 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। দীর্ঘক্ষণ ধরে আপনারা আছেন, তাহলে আপনি অপেক্ষা করতে পারেন, নাহলে আমার কোনো অভিযোগ নেই, আগামী দিন আপনার সাথে আমার দেখা করুন, কিন্তু আমি 20 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি। ধন্যবাদ। 20 ঘন্টা অপেক্ষা করা হবে। बाघेर बच्चे जिंदा है। কলমের দাম কত জোর বুঝেছে? 5 টাকার কলম আমরা বোমা গুলি পিস্তল দিয়ে আমরা লড়াই করতে পারবো না। যে কথাটা বলছিলাম যে আপনারা এর আগেও মিমি চক্রবর্তীকে এই ভাঙড়ের মানুষ সেদিনকেও বিজেপি জুলুমে খেয়েছিল। 19 সালে আইএসএফ ছিল না, সেদিনকে আমার বামপন্থী বন্ধুরা লড়াই করেছিল, কিন্তু সেদিনকে আমরা বিজেপিকে রুখতে পারিনি। আর আজকে আইএসএফ কে ভোট কাটুয়া বলে কটাক্ষ করা হচ্ছে। আমার আইএসএফ কে বলা হচ্ছে বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে, তৃণমূলের কাছ থেকে টাকা খেয়েছে। বিষয়টা তা নয়, বিষয়টা এই আমার ছিপছিপে দলের সেনাপতি আমাদের নওশাদ সিদ্দিকীকে এই তৃণমূল ভয় পেয়েছে, ভেবেছে ধমকে চমকে গাড়িতে বোম মেরে বোধহয় ফুরফুরায় পাঠিয়ে দেবে। সে জিনিস নওশাদ সিদ্দিকী বিশ্বজিৎ মাইতি নয়। লড়াই জারি আছে, লড়াই জারি থাকবে। মিমি চক্রবর্তী সেদিন টিকটকে ব্যস্ত ছিলেন, আর দিন যখন 200 বিল পাস হচ্ছিল দিল্লিতে তিনি ভোট দেয়নি। যেদিন এনআরসি বিল দিল্লিতে পাস হচ্ছিল সেদিন এই মিমি চক্রবর্তী ভোট দেয়নি। তাই সায়নী ঘোষকেও এই ভাঙড়ের মানুষ ভোট দেবে না। তাই আপনাদেরকে বলি, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে। এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা বুক চিতিয়ে লড়াই করতে হবে। আমাদের যারা শহীদ হয়েছে এই শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। এই কথা বলে শুধু আপনাদেরকে বলি যে ভাঙড় থেকে চোর তাড়াবেন তো, ভাঙড় থেকে চোর তাড়াবেন তো, ভাঙড় থেকে চোর তাড়াবেন তো। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ।